গল্পের শুরু হয় রিকু নামের এই ছেলেটাকে দেখিয়ে। দেখা যায় একটা কাল্পনিক ধ্বংসপ্রায় জাপানে সে ছুটে বেড়াচ্ছে। এমন সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে সে আসলে তার ক্লাসরুমে। আর প্রফেসর তার ডায়েরিটা নিয়ে দেখে সেখানে একটা গল্প লেখা। আসলে তার স্বপ্ন সে একদিন অনেক বড় লেখক হবে। এতক্ষণ যেই ধ্বংসপ্রায় পৃথিবীটা দেখানো হলো সেটা ছিল তার নিজের লেখা গল্পের একটা অংশ। তো সে ক্লাসে অমনোযোগী থাকায় শাস্তি হিসেবে প্রফেসর তার ডায়েরিটা নিয়ে যায়। এরপর ক্লাস শেষ হলে সে তার বন্ধু কাইজুর সাথে এই নিয়ে খুব টেনশন করতে থাকে, কারণ তার গল্পটা এখনো শেষ হয়নি। এখন যদি সেটা তার প্রফেসর পড়ে ফেলে তাহলে অনেক হাসাহাসি করবে এবং বাকি সবাইকেও দেখিয়ে ফেলতে পারে। মানে তার মানিজ্জত নিয়ে টানাটানি হবে আর কি। কাইজু বলে, আরে টেনশন কিসের, যা হবে পরে দেখা যাবে, এখন বরং চিল করো। তবে রিকুর টেনশন বেড়েই যাচ্ছে, তাই সে একাই রাতের বেলা লুকিয়ে প্রফেসরের রুমে আসে এবং সেখান থেকে তার ডায়েরিটা নিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত একজন গার্ড রিকুকে দেখে ফেলে এবং তাকে ধাওয়া করতে শুরু করে। এই অবস্থায় সে লুকানোর জন্য হলরুমের সামনে এসে দাঁড়ায়। এতে রিকু গার্ডের হাত থেকে বেঁচে যায়। তবে এমন সময়ে রিকু হলরুমের ভিতর থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়। এরপর কৌতূহল নিয়ে রুমের ভিতরে গিয়ে দেখে সেখানে একটা মেয়ে অসাধারণ গলায় গান গাইছে। রিকু সেখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ তার গানটা মুগ্ধ হয়ে শুনছিল। তবে মেয়েটা তাকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়োয় সে হোঁচট খেয়ে পড়ে যায়। এই দেখে রিকু তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এদিকে আবার শব্দ পেয়ে গার্ডও সেখানে এসে হাজির। অবস্থা খারাপ দেখে রিকু এবার মেয়েটিকে সাথে নিয়ে পালাতে শুরু করে। দুজন মিলে দ্রুত দৌড়ে কলেজ থেকে বেরিয়ে আসে। এরপরে রিকু এই কাটা জায়গাটা দিয়ে তার হোস্টেলের মধ্যে প্রবেশ করে। যাওয়ার ঠিক আগে মেয়েটা রিকুকে হাসি মুখে বিদায় জানায়। মেয়েটার এমন সহজ সরল হাসি আর সেই গানের গলা রিকুকে মুগ্ধ করে। সে অপলক দৃষ্টিতে মেয়েটিকে দেখছিল। তো এরপর দিন সে তার বন্ধুর সাথে পুরো বিষয়টা শেয়ার করে এবং এর সাথে সাথে সে তার ডায়েরিটাও খুঁজতে থাকে। গত রাতে দৌড়ঝাঁপের সময় সেটা কোথাও একটা পড়ে গিয়েছিল। এমন সময়ে তাদের কলেজে প্রবেশ করে গতকালকের হলরুমে গান গাওয়া সেই মেয়েটা। কাইজু তাকে আগে থেকেই চিনত। এখানে রিকুর সাথে মেয়েটির ভালোভাবে পরিচয় হয়। মেয়েটার নাম হচ্ছে মিনামি, আর সে এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছে। এখন মিনামি রিকুকে গতরাতে পালাতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এরপর সে রিকুর ডায়েরিটা ফেরত দিয়ে বলে এটা সে গতরাতে কুড়িয়ে পেয়েছিল। রিকু ডায়েরিটা খুলে দেখে একটা কিউট ইমোজি আঁকানো, অর্থাৎ মিনামি অর্ধেক গল্পটাই পড়ে ফেলেছে আর সে এখন পুরো গল্পটা জানতে ইচ্ছুক। এই দেখে রিকু বলে, যেহেতু তুমি আমার গল্পটা ফ্রিতে পড়ে ফেলেছো, এর বিনিময়ে আমাকে তোমার একটা গান শোনাতে হবে। মানে সে তার সাথে আরো বেশি সময় কাটাতে চায়। সন্ধ্যাবেলা রাস্তার পাশে একটা পুকুরের ধারে বসে মিনামি রিকুকে গান শোনায়। রিকু খুব মনোযোগ দিয়ে মুগ্ধ হয়ে মিনামির গান শুনছিল আর তাকে মন ভরে দেখছিল। এরপর দেখা যায় দুজন হেঁটে হেঁটে একে অপরের কেরিয়ার নিয়ে গল্প করছে। তবে এরই মধ্যে হঠাৎ করে রিকু মিনামিকে প্রপোজ করে বসে। রিকু বলে, ঠিক তোমার মতো একজন সুন্দরী মেয়ে আমার গল্পের জন্য ভেবে রেখেছিলাম, তুমি কি আমার সেই গল্পের হিরোইন হবে? মিনামি রিকুর এমন প্রপোজে মুগ্ধ হয় আর সে ইতোমধ্যেই তাকে খুব পছন্দ করে, তাই আর দেরি না করে রাজি হয়ে যায়। তবে সে মজা করে বলে, তোমার প্রত্যেকটা গল্প কিন্তু আমি সবার আগে পড়তে চাই। তো এরপর থেকে শুরু হয় দুজনের রিলেশনের পর্ব। তারা একে অপরের সাথে দিনের বেশিরভাগ সময় কাটাতে শুরু করে। যেখানে যেত দুজন একসাথে যেত। রিকু তার গল্প লেখার অনুপ্রেরণা খুঁজে পেত মিনামের মাঝে। এভাবেই তাদের সুন্দর দিনগুলো পার হচ্ছিল। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো বেশি গভীর হতে থাকে। মিনামের দাদিমা একটা নার্সিং হোমে থাকতো। মিনামে তার সাথে রিকুর পরিচয় করিয়ে দেয়। সবটা বুঝতে পেরে দাদিমা তাদেরকে একটা এঙ্গেজমেন্ট রিং দেখায় এবং রিকুকে রিংটা মিনামের হাতে পরিয়ে দিতে বলে। তবে রিকু বলে এসবের আগে সে সেটেল হতে চায়। এরপরে দেখা যায় রিকু তার গল্পের স্যাম্পল একটা স্টুডিও কোম্পানির কাছে পাঠাচ্ছে। মিনামি খুব প্রার্থনা করে যেন তার গল্পটা প্রকাশনার জন্য সিলেক্ট করে। তো এভাবে কিছুদিন পার হয়ে যায়। এইদিকে মিনামি একটা বারের প্রধান গায়িকা হিসেবে চাকরি পায়। তবে প্রথম দিন সে পারফর্ম করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে। তখন রিকু তাকে দূর থেকে সাহস যোগায়। এভাবে তাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। কিছুদিন পর খবর আসে রিকুর গল্পটা পাবলিশ করার জন্য সিলেক্ট করা হয়েছে। এই শুনে তারা অনেক বেশি আনন্দিত হয়। এরপরে রিকু মিনামিকে নিয়ে থাকার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে এবং দাদিমার দেওয়া সেই রিংটা দিয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব করে। মিনামি আসলে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। সে এখন খুশিতে রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই তাদের বিয়ে হচ্ছে। আর এরপর ধীরে ধীরে সময় এগোতে থাকে। রিকুর গল্পের বইগুলো এখন বেশ জনপ্রিয়। তার নতুন কোনো বই আসলেই প্রথম দিনেই স্টক শেষ হয়ে যেত। সে একের পর এক কোম্পানির সাথে ডিল সাইনিং করতে থাকে। এভাবে সে একটু একটু করে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছিল। তবে এটাই তাদের সম্পর্কের জন্য কাল হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে সে মিনামিকে অবহেলা করতে শুরু করে।
মিনামি সেই বারে এখন গান করে ঠিকই, কিন্তু আগের মতো মোটিভেট করার জন্য রিকু পাশে থাকে না। তাছাড়া সে বড় একটা মিউজিক কোম্পানিতে তার গান পাঠানোর চিন্তা করেছিল, কিন্তু রিকুর থেকে দূরে সরে যাবে এই ভেবে সেই চিঠি আর পোস্ট করে না। কিন্তু এতেও রিকুর সাথে তার সম্পর্ক জোড়া লাগে না, উল্টে আরো খারাপের দিকে যেতে শুরু করে। রিকু সারাদিন নানান টিভি শোতে ইন্টারভিউ এবং টক শো নিয়ে ব্যস্ত থাকতো, আর এইদিকে মিনামি তার জন্য সারাক্ষণ অপেক্ষা করে থাকতো। এক রাতে রিকু স্টুডিও থেকে এসে তার সেই প্রথম গল্পটার সিজন 2 লিখতে বসে। তখন মিনামি ভালোবেসে তার জন্য কফি নিয়ে আসে আর রিকুকে বলে, এই গল্পটা কিন্তু সবার আগে আমিই পড়বো। কিন্তু রিকু তার কথায় পাত্তা দেয় না, মনে হচ্ছিল যেন সে তার কথায় বিরক্ত অনুভব করে। সে বলে কয়েকদিন পর দোকানেই পাওয়া যাবে, সেখান থেকে পরে নিও। এই শুনে মিনামি খুব কষ্ট পায়, কারণ রিকু তাকে একসময় প্রমিস করেছিল তার প্রতিটা গল্প সবার আগে তাকে পড়তে দিবে। তাছাড়া সে তার সাথে এখন ভালোভাবে কথাই বলে না। এরপরে রিকুর মেজাজ খারাপ হয়ে গেলে চলে আসে একটা বারে। সেদিন ছিল আবার বিশেষ চন্দ্রগ্রহণ। অনেক বছর পর পর এমন বিশেষ চন্দ্রগ্রহণ ঘটে থাকে। অপরদিকে দেখা যায় মিনামি টেবিল থেকে সেই গল্পের স্ক্রিপ্টটা নিয়ে পড়তে শুরু করেছে। সে দেখতে পায় রিকু তার চরিত্রটাকে সেই গল্পের মধ্যে মৃত দেখিয়েছে, মানে সে তাকে আর তার গল্পে চায় না। এই দেখে মিনামি খুব কষ্ট পায়। কিছুক্ষণ পর রিকু ড্রিঙ্কস করে এসে ঘুমিয়ে পড়ে। এরপর দিন সকালে তার ঘুম ভেঙে যায় ফোনের রিংটোনের শব্দে। আজকে তার নতুন একটা বই পাবলিশ হওয়ার কথা এবং একটা ফ্যান মিটআপ হবে, তাই সে দ্রুত স্টুডিওতে পৌঁছায়। কিন্তু সেখানে সে একদম অবাক হয়ে যায়, কারণ কেউ তাকে আগের মতো আর সম্মান দিচ্ছে না। এমনকি ম্যানেজার তার সাথে দুর্ব্যবহার করে। সে বাইরে এসে দেখে অন্য আরেকজনের বই রিলিজ করা হচ্ছে। এসব দেখে সে রাগান্বিত হয়, সেখান থেকে চলে আসে আর একটা ট্যাক্সিতে করে বাসার দিকে রওনা হয়। তখন সে আচমকা মিনামির একটা বিশাল বড় পোস্টার দেখতে পায়। আবার এইদিকে রেডিওতে শুনতে পায় মিনামির ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কারণ সে এই বছরের সবথেকে বেস্ট গায়িকার অ্যাওয়ার্ড পেয়েছে। এসব শুনে রিকু অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছে না তার সাথে এসব কি ঘটে চলেছে। পুরো ঘটনা বুঝতে রিকু দ্রুত সেই রেডিও স্টেশনের সামনে চলে আসে। দেখতে পায় মিনামির ফ্যানরা সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, আর মিনামি বের হওয়ার সময়ে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। আর অবাক করার ব্যাপার হলো মিনামি এখন রিকুকে দেখে চিনতেই পারছে না। সে তাকে অন্য সব সাধারণ ফ্যানের মতোই দেখছিল। রিকু মিনামির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। চিরচেনা পৃথিবীটা কিভাবে নিমেষেই বদলে গেল সেটাই তার মাথায় ঢুকছে না। দেখা যায় মিনামি চলে যাওয়ার সময় রিকু তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তখন সিকিউরিটি টিম তাকে বাধা দেয়, আর এতে মিনামিও কিছু বলে না। এসব ঘটনায় সে প্রচন্ড কনফিউজড হয়ে পড়েছে। এরপর সে যখন হতাশ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার নজর পড়ে বড় বড় বিলবোর্ডগুলোর দিকে। এগুলো দেখে সে বুঝতে পারে মিনামি এখন খুবই জনপ্রিয় একজন সেলিব্রিটি। সে এই দেশের টপ সিঙ্গারদের মধ্যে একজন। এসব দেখে সে দৌড়ে বাসায় ফেরত আসে এবং দেখতে পায় তার ঘরে মিনামির কোনো জিনিসপত্র নেই, তবে মিনামির কয়েকটা সিডি ক্যাসেট এবং কিছু ছবি ছিল। সাধারণত এসব জিনিসপত্র ফ্যানরা কালেক্ট করে থাকে। এরপরে সে ইন্টারনেট ঘেটে দেখে মিনামি অনেক বড় বড় কনসার্ট করে, আর সে এখনো সিঙ্গেল। এমন সময় কাজু তাকে ফোন করে জিজ্ঞেস করে স্টুডিও থেকে দৌড়ে বের হয়ে আসলো কেন, কিছু হয়েছে কিনা। রিকু তাকে বলতে থাকে মিনামি এত বড় সিঙ্গার হলো কিভাবে, আর আমার গল্পগুলোরও বা কি হয়েছে। তখন কাইজু বলে ওঠে, এসব কি বলছো তুমি? মিনামি তো আগে থেকেই অনেক বড় স্টার, আর তুমি তো গল্প লিখে সফল হতে পারোনি। কাইজুর কাছ থেকে জানতে পারে সে ওই স্টুডিওতেই ছোটখাটো কাজ করে। এসব শুনে হতাশায় সে কান্না শুরু করে। সে বুঝতেই পারছে না তার সাথে এমন কি আজব ঘটে যাচ্ছে। একটু পর কাইজু তার বাসায় চলে আসে। রিকু তাকে সবকিছু খুলে বলে যে মিনামি তার স্ত্রী ছিল, আর সে খুব ফেমাস একজন রাইটার। এসব শুনে কাইজু মনে করে তার মাথায় কোনো সমস্যা হয়েছে, তাই তাকে হসপিটালে চেক আপ করাতে নিয়ে আসে, তবে কোনো কিছুই ধরা পড়ে না। এরপর রিকু তাকে শান্ত হয়ে সবকিছু একদম বিস্তারিতভাবে বলে, মানে সে গল্প লিখে বাড়ি গিয়েছিল, তারপর ঘুম থেকে উঠে দেখে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এসব শুনে কাইজু খুব বেশি অবাক হয় না, কারণ সে প্রচুর সায়েন্স ফিকশন বই আর মুভি দেখত। সে রিকুকে বোঝাতে শুরু করে হয়তো সে কোনোভাবে একটা প্যারালাল দুনিয়াতে চলে এসেছে, যেখানে সে একজন ছোটখাটো রাইটার, আর মিনামির সাথে তার কোনো সম্পর্ক নেই। সে বলে মিনামির সাথে সময় কাটাতে পারলে হয়তোবা তার আগের সব স্মৃতি মনে পড়ে যাবে এবং তোমাকেও চিনতে পারবে। তবে মিনামি তো একজন সেলিব্রিটি, তার সাথে যোগাযোগ করতে হলে তার কোনো নিকটাত্মীয়ের সাহায্য লাগবে। এই শুনে রিকু সুদা চলে আসে সেই নার্সিং হোমে। মিনামি এবং তার দাদিমা একটা বিশেষ ধরনের মিষ্টি খুব পছন্দ করত। রিকু তার জন্য সেগুলো উপহার হিসেবে নিয়ে আসে। তবে মিনামির দাদিমার ছিল ডিমেনশিয়া, মানে ভুলে যাওয়ার রোগ। সে রিকুকে দেখে মনে করে সে একজন ভলেন্টিয়ার, তাকে বই পড়ে শোনাতে এসেছে। এমন সময় সেখানে চলে আসে মিনামি, আর সে রিকুকে দেখে মনে করে তার পাগলা ফ্যান তাকে ফলো করে এখানে চলে এসেছে, তাই সে সিকিউরিটিকে ফোন করে। কিছুক্ষণ পর টেটসু নামের এই লোকটা আসে। সে হচ্ছে মিনামির মিউজিক প্রডিউসার। সে পুলিশ খবর দিয়ে রিকুকে ধরিয়ে দেয়।
তবে কাইজু তাদের কাছে ক্ষমা চেয়ে রিকুকে ছাড়িয়ে বাসায় নিয়ে আসে। মিনামির এমন ব্যবহারে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে। এরপরে সে মিনামির সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো স্মরণ করতে থাকে। একসাথে মিলে হরর মুভি দেখা, মিনামির সেই পছন্দের মিষ্টি খাওয়া, আর প্রতিদিন তার জন্য পছন্দের সুস্বাদু খাবার রান্না করা, এসব কিছু মনে করে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। কাইজুকে অনুরোধ করে যে করেই হোক তাকে যেন মিনামির কাছে যাওয়ার সুযোগ করে দেয়। এরপর কাইজু তাকে একটা ভিজিটিং কার্ড দেখায়। সে আইডিয়া দেয় রিকুকে নকল সাংবাদিক সেজে মিনামির সাথে দেখা করতে। আসলে মিনামি তার জীবনের গল্পটা বায়োগ্রাফি আকারে লেখাতে চায়, এর জন্য একজন ভালো রাইটার খুঁজছিল। আর সেই খবরটা কোনো রকমে কাইজুর কাছে চলে এসেছিল। তাই সে পরদিন রিকুকে দেখা করিয়ে দেয় মিনামির সাথে। সে বলে ও হচ্ছে একজন সাংবাদিক, আপনার ইন্টারভিউ নিতে সেদিন নার্সিং হোমে গিয়েছিল, তাই ওকে মাফ করে দিয়েন। তবে সে খুব ভালো একজন লেখক, আপনার বায়োগ্রাফিটা খুব সুন্দরভাবে লিখতে পারবে। এসব শুনে টেটসু তাদেরকে নানান রকমের প্রশ্ন করতে থাকে, যেগুলো শুনে তারা একদম হা করে তাকিয়ে থাকে। উত্তর দিতে না পারায় টেটসু তাকে রিজেক্ট করে চলে যাচ্ছিল, কিন্তু মিনামি রিকুকে তার বায়োগ্রাফির লেখক হিসেবে সিলেক্ট করে। এভাবে রিকু তার সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে যায়। এরপরে দেখানো হয় সে মিনামির জীবনের গল্প শুনছে। সে জানায় তার দাদিমার কাছ থেকে এই গান গাওয়ার প্রতিভা পেয়েছে, তবে সে পুরোপুরিভাবে সিঙ্গার হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় কলেজে পড়াকালীন সময়ে। একদিন হলরুমে গান করার সময় কেউ একজন তাকে দেখে ফেলে। এই শুনে রিকু একদম এক্সাইটেড হয়ে যায়। সেভাবে তার কথা বলছে হয়তো, কিন্তু মিনামিকে আসলে অন্য আরেকজন দেখেছিল, আর সে ছিল একটা ব্যান্ডের গায়ক। সেই পরে মিনামিকে বড় স্টেজে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিল। তো এভাবে রিকু তার সম্পর্কে একটু একটু করে জানছিল। এরপর দিন রিকু তাকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে। মিনামিকে দেখে কয়েকজন চিনে ফেলে, তবে এতে সে একটু সংকোচবোধ করে না। উল্টে সে বলে, আমি ফেমাস হওয়ার পর কখনো এরকম খোলাখুলিভাবে চলাফেরা করতে পারিনি। সবসময় আমাকে চার দেয়ালের মাঝখানে থাকতে হয়, কিন্তু আমি পুরোনো দিনগুলোকে খুব মিস করি, আর 5 জন সাধারণ মানুষের মতো জীবনটা উপভোগ করতে চাই। এই শুনে রিকুর মাথায় একটা বুদ্ধি আসে, বলে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এরপরে দেখা যায় রিকু তাকে কলেজে নিয়ে এসেছে। মিনামি খুব আনন্দিত হয় এখানে আবারও আসতে পেরে। রিকুর কাছ থেকে জানতে পারে সেও এই কলেজেই পড়াশোনা করেছে। মিনামি বলে সেই কয়েক বছরে হয়তো কখনো আমাদের আসা যাওয়ার সময় দেখা হয়েছিল, কিন্তু সেটা আমাদের মনে নেই। ঘটনা তো সত্য, তাদের দেখা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা অন্য পৃথিবীতে। যাই হোক, গার্ড তাড়া করার পর যেখান দিয়ে সে পালিয়েছিল, রিকু তাকে সেই জায়গাটা খুব এক্সাইটেড হয়ে দেখাতে শুরু করে। মিনামি তাকে দেখে হেসে বলে, তুমি এরকম করছো কেন? রিকু মুচকি এসে বলে, এমনি, তুমি বুঝবে না। এরপর তারা সেই হলরুমে চলে আসে, যেখানে রিকু তাকে প্রথমবারের মতো দেখেছিল। মিনামির স্বপ্ন সে একদিন তার এই কলেজে গান গাইবে, কিন্তু সে এত বেশি ফেমাস যে এই রুমে সবার জায়গা হবে না। দুপুরবেলা মিনাকে তাকে নার্সিং হোমে নিয়ে আসে। তার দাদিমার অংশটুকুও সে তার বায়োগ্রাফিতে উল্লেখ করতে চায়। তখন কথায় কথায় দাদিমা মিনাকিকে বলে ওঠে, চশমা পরা ছেলেটা মানে তোমার বয়ফ্রেন্ড কোথায়? এই শুনে রিকু বুঝতে পারে মিনামি তার মিউজিক প্রডিউসার টেটসুকে ডেট করছে। তাই রিকুর প্রচন্ড কষ্ট হচ্ছিল। মিনামিকে নিয়ে সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপর সে কাইজুকে বিষয়টা ফোন করে জানায়। কাইজু তাকে শান্ত হয়ে তার মিশনে ফোকাস করতে বলে, মানে মিনামির সাথে ঘনিষ্ঠ হতে বলে। এরপরে রিকু তাকে নিয়ে আসে সেই পুকুর পাড়ে। মিনামি বলে, আমি যখন কলেজে পড়তাম তখন এখানে এসে মাঝে মধ্যে গান গাইতাম। মানুষজন মুগ্ধ হয়ে আমার গান শুনতো, আর আমি সেটা খুব এনজয় করতাম। রিকু বলে, আমিও এরকম, কেউ আমার গল্প পড়লে আমার খুব ভালো লাগে। তবে বিশেষ একটা মানুষ ছিল যে আমার গল্প প্রথমবার পড়েছিল, এবং তার থেকেই আমি অনুপ্রেরণা পেয়েছিলাম। সে আসলে মিনামির কথাই বলছিল। এরপর সে পেস্ট্রি বের করে খাওয়া শুরু করে। এই দেখে মিনামি বলে, এই পেস্ট্রি তো আমারও খুব পছন্দের। এই বলে সেও একটা খায়। আসলে এটা রিকু তার জন্যই এনেছিল। সে বলে, তুমি নিশ্চয়ই রান্না করতেও ভালোবাসো? মিনামি জানায় সে রান্না করতে একদমই পছন্দ করে না। তখন রিকু বুঝতে পারে মিনামি শুধুমাত্র তার জন্যই রান্না করত। আদতে তার এই কাজটা একদমই ভালো লাগতো না। যাই হোক, এভাবে গল্প করে দুজনের বেশ ভালো একটা দিন কাটে। কিন্তু এর পরের দিন একটা বিপত্তি ঘটে যায়। কাইজু ফোনে কথা বলার সময়ে একজন শুনে ফেলেছিল টেটসু আর মিনামির ডেটের কথা, আর সে এই খবরটা পেপারে লিক করে দেয়। এজন্য মিনামি আর টেটসু প্রচন্ড রাগান্বিত হয়ে যায় রিকুর উপরে। মিনামি তাকে ধোঁকাবাজ মনে করতে শুরু করে। এতে রিকু তার কাছে ক্ষমা চেয়ে বলে এই বিষয়ে সে কিছুই জানতো না। টেটসু বলে সে রিকুর জন্য এর নামে কেস করে দিবে। তবে মিনামি কিস না করলেও তাকে কড়াভাবে বলে দেয় সেজন্য তার সাথে আর কখনো দেখা না করে। এসব ঘটনায় রিকু একদম ভেঙে যায়। প্রচন্ড কষ্টে সে এখন কাইজুর সাথে একটা বারে ড্রিঙ্কস করতে আসে। এরপর ড্রিঙ্কস করতে করতে দুজনেই একদম মাতাল হয়ে যায়। কাইজু বলে, চলো টেটসুকে মেরে একদম আলু ভর্তা করে ফেলি, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু রিকু এসবে আর সময় নষ্ট করতে চায় না। সে তার নিয়তিকে মেনে নিয়ে এই নতুন পৃথিবীটাকে মেনে নেওয়ার চেষ্টা করবে। এরপর দেখা যায় সে মিনামিকে ভুলে গিয়ে তার কাজে মন দিয়েছে।
সে ছিল এই কোম্পানির একজন ছোট এডিটর, মানে কোনো লেখকের গল্প সে সামান্য কাটাছেঁড়া এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিত। এভাবে মনোযোগ দিয়ে তার এই কাজটা করেই সময় পার করতে থাকে। একদিন রিকু একটা বক্স দেখতে পায় যেখানে রিজেক্ট হওয়া গল্পগুলো রাখা হতো। সেখান থেকে একটা গল্প তার পছন্দ হয়, যেটা লিখেছিল কানাকো নামের একটা মেয়ে। তাকে সে স্টুডিওতে নিয়ে আসে এবং বলে গল্পটা একটু নতুনভাবে সাজালে হিট হওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেখা যায় দুজন মিলে সেই গল্পটাকে নতুনভাবে লিখছে। এভাবে সে কানাকোর সাথে সময় পার করতে শুরু করে এবং দেখতে দেখতে অনেকদিন পার হয়ে যায়। কানাকোর সেই গল্পটা রিলিজ করা হয়েছে। এইদিকে মিনামি তার নতুন কোনো গানের আইডিয়া খুঁজে পাচ্ছিল না। এছাড়া সে ভালো মতো রেকর্ডিংও করতে পারছে না, কারণ তার মনে কি যেন একটা অশান্তি কাজ করতো সব সময়। একদিন কাইজু এসে তাকে কানাকোর লেখা সেই গল্পের বইটা দিয়ে যায় এবং বলে রিকু সত্যিই একজন অসাধারণ লেখক, এই দেখো তার লেখা বই বের হয়েছে। গল্পটা মিনামির এতটাই ভালো লাগে যে সে এই গল্পটার থিম নিয়ে একটা গান লেখার সিদ্ধান্ত নিয়ে নেয়। অপরদিকে রিকুকে দেখানো হয় নার্সিং হোমে। অবসর সময় পেলেই সে দাদিমার সাথে এসে সময় কাটায়। দাদিমা তাকে প্রতিবারই একটা করে গল্পের বই পড়ে শোনাতে বলতো, কিন্তু রিকু সবসময় তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো গল্পের মতো করে বলতো। তার স্ত্রী গায়িকা হওয়ার জন্য একটা সিডি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন আমি ভেবেছিলাম সে হয়তো মিউজিক স্টুডিও থেকে রিজেক্ট হয়েছে, কিন্তু পরে সেই সিডি বাসায় খুঁজে পেয়ে বুঝতে পারি সে আসলে আমার জন্য সেটা পোস্ট করেনি। আমি তাকে অবহেলা করলেও সে আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে। যদি বিধাতা কখনো আমার পুরনো জীবনে ফেরত যাওয়ার সুযোগ দেয়, তাহলে অতীতে করা অনেক ভুল শুধরে নিতে হবে। এরপরে দাদিমা সেই রিংটা বের করে তাকে দিয়ে বলে, এটা তোমার স্ত্রীকে দিও। রিকু সেটা নিয়ে আসার সময়ে কাজু তাকে ফোন করে আর বলে মিনামি তাদের স্টুডিওতে এসেছে। এই শুনে রিকু দ্রুত সেখানে চলে আসে এবং জানতে পারে মিনামি তাকে হায়ার করেছে সেই গল্পটার থিম নিয়ে একটা গান লেখার জন্য। এই শুনে সে অনেক খুশি হয়। এরপরে দেখা যায় সে আবারও মিনামির সাথে সময় কাটাতে শুরু করেছে। দুজন মিলে দিনরাত এক করে নতুন গান তৈরির পেছনে সময় দিচ্ছিল। এরপরে একদিন রিকু মিনামিকে নিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসে। বলে, তোমার দাদিমা আনমনা হয়ে আমাকে একটা রিং দিয়েছিল, এটা তুমি নিয়ে যাও। মিনামি সেটা আঙুলে পরে নেয়। তারপরে রিকু তাকে সবকিছু খুলে বলার চেষ্টা করে। সে বলে, এগুলো শুনলে তুমি বিশ্বাস করবে না, তবে আমরা আসলে বিবাহিত ছিলাম। তুমি বড় কোনো গায়িকা ছিলে না, তবে আমি ছিলাম একজন ফেমাস লেখক। এক রাতে তোমার প্রতি বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে যাই। এরপরে মাতাল হয়ে এসে ঘুমিয়ে পড়ি, আর সকালে উঠে দেখি সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে দোষটা আমারও ছিল। আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতাম না, তোমাকে অবহেলা করে সময় দিতাম না। এর জন্যই হয়তো এখন এই শাস্তি পাচ্ছি। এসব শুনে মিনামি হাসতে থাকে, কারণ সে মনে করে রিকু তাকে নতুন কোনো কাল্পনিক গল্পের কাহিনী শোনাচ্ছে, যেখানে তাকে মূল চরিত্র বানিয়েছে। তাছাড়া সে ড্রিঙ্কস করেছিল, তাই গল্পগুলোতে বেশি মনোযোগ দেয় না। এরপর সে বলে, যদি আমাকে নিয়ে গল্প লিখতেই হয় তাহলে সেই গল্পে কোনো দুঃখ রেখো না। তুমি আর আমি একসাথে সফল হব, বা ধরো তুমি সফল হলে বা আমি হলাম, কিন্তু দুজনের ভালোবাসার মধ্যে কোনো ফাটল ধরবে না। এরপর আমাদের অনেক বাচ্চা কাচ্চা হবে, একটা পোষা কুকুরও রাখবো। তারপর ধীরে ধীরে আমরা বুড়ো হয়ে যাব, আমাদের নাতি নাতনি হবে, তারা ঘর আলো করে রাখবে। আর এভাবেই একে অপরকে ভালোবাসতে বাসতে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমি চাই আমার গল্পটা এরকম হোক। এসব কিছু শুনে রিকু অজরে কান্না করতে থাকে। সে একটু মন থেকে চাইলেই এরকমটাই হতে পারতো তাদের জীবনের গল্পটা, কিন্তু সে খুব অহংকারী হয়ে উঠেছিল। রিকুকে কান্না করতে দেখে তার মন হালকা করতে মিনামি বলে, চলো আমরা বাইরে যাই। দেখা যায় দুজন সাইকেলে চড়ে সুন্দর মুহূর্তটা এনজয় করছে। এরপর রিকু তাকে তার বাসায় নিয়ে আসে এবং তার কথাবার্তায় এক পর্যায়ে সে মিনামির খুব কাছাকাছি চলে যায়। ঠিক সেই মুহূর্তে টেটসো ফোন করে তাকে বাসায় চলে আসতে বলে, সাথে করে রিকুকেও আসতে বলে, কারণ তাকে জানাবে তারা দুজন কয়েকদিন পরে বিদেশ চলে যাবে, কারণ সে একটা কোম্পানির সাথে ডিল সাইন করেছে, মিনামিকে নিয়ে সেখানেই থাকবে। এসব শুনে রিকু বাসায় ফিরে আসছিল। তখন তার অ্যাপার্টমেন্টের সামনে কানাকোকে বসে থাকতে দেখে। সে ড্রিঙ্কস করে মাতাল হয়ে তার সাথে দেখা করতে এসেছে। রিকু তাকে ঘরে নিয়ে গেলে সে তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। আসলে সে রিকুকে পছন্দ করে, কিন্তু রিকু তাকে শুধু ফ্রেন্ড হিসেবে দেখেছে, তাই তাকে থামিয়ে দিয়ে বাসায় চলে যেতে বলে। এতে সে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন খবরের কাগজে দেখা যায় কানাকো তার নামে একটা মামলা করে দিয়েছে। সে নাকি তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, তবে স্টুডিওর ম্যানেজার তাকে ভরসা দেয়, বলে সে কোর্টের যাবতীয় জিনিসপত্র সামলে নিবে। তবে এই মুহূর্তে রিকুকে কিছুদিন চাকরিতে রাখতে পারবে না। তো দেখা যায় রিকু তার জিনিসপত্র নিয়ে বের হওয়ার সময়ে সাংবাদিকরা তাকে ঘিরে ধরার চেষ্টা করছে, কিন্তু এর আগেই কাজু এসে তাকে টান দিয়ে নিয়ে যায়। এরপরে দেখানো হয় সেই শহর থেকে অনেকটা দূরের একটা গেস্ট হাউসে নিয়ে এসেছে। এটা ছিল কাইজু এবং তার স্ত্রীর বানানো তাদের স্বপ্নের বাড়ি। রিকু দেখে তাদের কলেজের একটা মেয়েকেই রিকু বিয়ে করেছিল। সে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী কোথায়? কাইজু বলে, সে আমার সাথে থাকে না, আমি এখন সিঙ্গেল।
রিকু বুঝতে পারে তাদের ডিভোর্স হয়েছে। অপরদিকে মিনামি তার দাদিমার সাথে দেখা করতে যায়। তার দাদিমা বলে, আমাকে যেই ছেলেটা গল্প শোনাতো সে তো আসলো না, তুমি একটু আজ পরে শোনাও। মিনামি সেই বইটা খুলে দেখে সেখানে কিছুই লেখা নেই। এই দেখে সে বুঝতে পারে রিকু এতদিন ধরে তার দাদিমাকে বানিয়ে বানিয়ে গল্প শুনিয়ে আসছিল। রাতের বেলা রিকু ল্যাপটপ নিয়ে বসে, তখন হঠাৎ চোখ যায় একটা ছোট আলমিরার দিকে। সেটা খুলে দৌড়ে চলে আসে কাইজুর রুমে এবং তাকে বলতে থাকে, তুমি যে বললে তোমার স্ত্রী তোমার সাথে থাকে না, এর মানে কি? আসলে সেই আলমিরাতে রাখা ছিল কাইজুর স্ত্রীর একটা ছবি, যেটা দেখে সে বুঝতে পারে তার স্ত্রী আসলে মৃত্যুবরণ করেছে। কাইজু তাকে জানায় একটা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মৃত্যুবরণ করেছিল। সে ছিল তার জীবনের সবচেয়ে আপন মানুষ। অনাকাঙ্ক্ষিতভাবে তাকে হারিয়ে সে পাগল প্রায় হয়ে পড়েছিল। পরে ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। এসব শুনে রিকু কান্না করে। পরদিন সে হাঁটতে বের হয়। তখন মিনামি তাকে ফোন করে বলে, আমি বিদেশ যাওয়ার আগে শেষবারের মতো আমার কিছু বিশেষ ভক্তদের নিয়ে একটা কনসার্ট করব, বলতে পারবে জায়গাটা কোথায় হবে? রিকু বলে, আমাদের কলেজের হল রুমে। মিনামি বলে, তাহলে ঠিক টাইমে চলে এসো, সেখানে আমি একটা নতুন গান গাইবো। এরপরে রিকু একটা গল্প লিখতে শুরু করে, আর সেটা ছিল তার সেই প্রথম গল্পটা। কাইজু সেটা পড়ে বলে, গল্পটা অসাধারণ, কিন্তু নায়িকার চরিত্রটাকে মারা যেতে হলো কেন? গল্পটার হ্যাপি এন্ডিং হলেই তো সুন্দর হতো। এই শুনে রিকু একদম আঁতকে ওঠে। সে বলে, সেদিন রাতে মিনামিও আমার গল্পটা পড়ে ফেলেছিল, আর সে হয়তো চায়নি তার চরিত্রটার মৃত্যু হোক। তার সেই প্রবল ইচ্ছার কারণেই হয়তো অতীত বর্তমান সব পাল্টে গিয়েছে। যদি এই গল্পটার হ্যাপি এন্ডিং লিখি আর সেটা যদি মিনামি পড়ে, তাহলে হয়তো আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। এই ভাবনা থেকে সেই গল্পটার সবকিছু পাল্টে দেয়। আগে যেখানে গল্পটা দুঃখের সাথে শেষ হয়েছিল, সেখানে এবার সে এটাকে হ্যাপি এন্ডিং এ রূপ দেয়। মানে মিনামির চরিত্রটা এখানে মারা যায় না। এরপর সে দ্রুত সেই স্ক্রিপ্ট প্রিন্ট আউট করে কাইজুকে নিয়ে বের হয়। আজকে মিনামির সেই কনসার্ট হবে। যাওয়ার সময় দেখতে পায় আজকের চাঁদটা বিশেষভাবে খুব বড়। রিকুর মনে পড়ে যেই রাতে সবকিছু পাল্টে গিয়েছিল, সেই রাতেও এরকমই চাঁদ উঠেছিল। এরপরে তারা কলেজে পৌঁছে যায়। কাইজুকে সবকিছুর জন্য মন থেকে ধন্যবাদ জানিয়ে সে ভেতরের দিকে ছুটে আসে। মিনামি ওয়েটিং রুমে বসেছিল। তাকে সেই স্ক্রিপ্টটা দিয়ে বলে, এটা তুমি শো শেষ করে পড়বে, গল্পটা শুধুমাত্র তোমার জন্যই লিখেছি। এই বলে সে হলরুমে গিয়ে বসে পড়ে। এরপর মিনামি এসে তার শো শুরু করে। গান গাওয়ার আগে বলে, এই গানটা কোথাও রিলিজ করিনি, এটা আমার এক বিশেষ মানুষের জন্য লেখা, আর সেই মানুষটা এখন এখানেই আছে। এই বলে সে গান শুরু করে। আর এটা ছিল তার সেই প্রথম গানটা, যেটা শুনে রিকু প্রথমবারই তার প্রতি মুগ্ধ হয়ে উঠেছিল। গানটা শুনতে শুনতে তার চোখে পানি চলে আসে এবং অতীতের সেই সোনালী দিনগুলো মনে করতে থাকে। এরপর সে বেরিয়ে এসে তার স্ক্রিপ্টটা ডাস্টবিনে ফেলে দেয়। কারণ হলো, সে তার পুরনো জীবনে ফিরে গেলে তার সব সম্মান খ্যাতি ফিরে পাবে ঠিকই, কিন্তু মিনামি তো আর কিছু পাবে না। তাই সে স্বার্থপর হতে চায় না। মিনামিকে এই পৃথিবীতে সুখী দেখতে চায়। তবে মিনামি যখন দেখে সে কিছু না বলে চলে যাচ্ছে, তখন সে পেছন থেকে তাকে ডাক দিয়ে থামিয়ে দেয়। এরপর তার সাথে খুব রাগারাগি করে, বলে, তুমি প্রথম থেকে আমার সাথে এরকম করে যাচ্ছ, আমার মনের অবস্থা বুঝতে পারছো না। আমি তোমার কাছ থেকে সারা জীবন নতুন নতুন গল্প শুনতে চাই, তোমার সাথে বাকি জীবনটা উপভোগ করতে চাই। এই বলে সে তার দাদিমার গল্পের বইটা এগিয়ে দেয়, যেখানে সে একটা ইমোজি এঁকে রেখেছিল। আর এটা ছিল সেই ইমোজি যেটা রেকর্ড ডায়েরিতে এঁকে দিয়েছিল। এরপরে দেখা যায় দুজন একে অপরকে পরম ভালোবাসায় কিস করছে। আর ঠিক সেই মুহূর্তেই পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হলে একটা আলোর ঝলকানিতে সবকিছু ঢেকে যায়। চোখ খুলে রিকু দেখে সে তার বেডে শুয়ে আছে এবং মিনামিও তার স্ত্রী। মানে সে তার পুরনো জীবন ফিরে পেয়েছে। তবে এই জীবনে মিনামিও একজন সফল গায়িকা। এই দিকে খুশিতে আত্মহারা হয়ে রিকু তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আর এই সুন্দর মুহূর্তটা দেখিয়েই এই গল্পটার সমাপ্তি ঘটে।